বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকের লাইভ ক্লাসটির জন্য সবাই প্রস্তুত আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম, আজকে আমি প্রথমেই বলে নিচ্ছি, আজকের ক্লাসটি কিন্তু জীববিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় এবং ক্লাসটি হচ্ছে একাদশ শ্রেণীর জন্য এক্সট্রা ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আমি দ্বিতীয় বর্ষের স্টুডেন্টদেরকেও বলে থাকি যে প্রথম বর্ষের ক্লাসগুলো তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে করবে, কারণ সেটি হচ্ছে তোমাদের জন্য রিভিশন ক্লাস। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে তোমাদের জীববিজ্ঞান বিষয়টি অনেক বড়, অনেক বিশাল। অধ্যায়টি শেষ করতে হলে, অর্থাৎ তোমাদের 24টি অধ্যায়, 2 পেপার মিলে টোটাল 24টি অধ্যায় এবং ভিতরে আরও অনেকগুলো সাব অধ্যায়ও আছে। তো আমি সাব চ্যাপ্টার আছে। তো আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে জীববিজ্ঞান প্রতিটা টপিকই অনেক বুঝার চিত্র থাকে এবং ডিটেলস বুঝতে গেলে আসলে অনেকগুলো ক্লাসের প্রয়োজন হয়। আর এভাবে তোমাদের রুটিন অনুযায়ী ক্লাস দিয়ে আসলে আমি শেষ করতে পারবো না, তোমাদের অনেক পিছিয়ে পড়বে। আর সেটা কথা, সেই বিষয়টি তোমরাও বুঝতে পেরেছিলে, আমাকে নক করেছিলে যে আমি যেন সম্ভব হলে এক্সট্রা ক্লাস নিই, এবং তারপর থেকে আমি চেষ্টা করে যাচ্ছি সময় পেলেই তোমাদেরকে আমি এক্সট্রা ক্লাস নেওয়ার চেষ্টা করি, যেভাবেই হোক ম্যানেজ করার চেষ্টা করি। আজকেও সেই প্রেক্ষিতে আরেকটি এক্সট্রা ক্লাস নিচ্ছি। তো শিক্ষার্থীরা, আসলে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়টি অনেক বড়। এখানে 3টি প্রাণীর বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করা হয়েছে, বিস্তারিত আলোচনা করা হয়েছে। তার মধ্যে প্রথম যে প্রতীক প্রাণী হাইড্রা, সেটি এখনও আমি শেষ করে উঠতে পারিনি। আর এটি শেষ হওয়ার পরে কিন্তু আবার থাকবে ঘাসফড়িং, তারপরে থাকবে রুই মাছ। তো বুঝতেই পেরেছো, অনেক ক্লাস, এখানে অনেকগুলো ক্লাস লাগবে আমাদের। তো গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের এই হাইড্রা থেকেই, অর্থাৎ প্রতীক প্রাণী হাইড্রা নিয়ে আলোচনা করছিলাম। তো আমি শেষ করতে পারিনি, আমার ইচ্ছে ছিল আরও কিছু টপিক নিয়ে এসেছিলাম, কিন্তু সময়ের অভাবে আমি সেটা শেষ করতে পারিনি। তো আজকে আমি অসম্পূর্ণ থাকা অংশগুলো এবং তার সাথে আরও কিছু টপিক যুক্ত করে তোমাদের ক্লাসে হাজির হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাকে তোমরা জানিয়ে দাও তোমাদের মানে লেখাটা, বোর্ডে লেখাটা এবং আমার কথা স্পষ্ট আছে কিনা। আর আমি কিন্তু শুধু ক্লাস নিয়ে যাব তা না, তোমাদেরকে কিন্তু আমি ফাঁকে ফাঁকে যাচাই করব। আমি যে গত ক্লাসটি নিয়েছিলাম, তো সেখানে কিন্তু আমি বা তার আগেও হাইড্রা সম্পর্কে যে বিস্তারিত আলোচনা করেছিলাম, সেখান থেকে কিছু কোশ্চেন আমি প্রথমে তোমাদেরকে ধরে তারপরে আমি মূল টপিকে যাব। তবে দ্রুত কাজটি কমপ্লিট করতে হবে। তোমরা বুঝতেই পেরেছো, এক্সট্রা ক্লাস নিয়েও আমি শেষ করতে পারবো কিনা আমি ঠিক জানি না। তো তোমরা আমাকে যদি সহযোগিতা করো তাহলে ইনশাল্লাহ আমরা পারবো। তো শিক্ষার্থীরা, প্রথমেই আমি কিছু এমসিকিউ আকারে কিছু প্রশ্ন তোমাদের করব, যে তোমরা যারা নিয়মিত ক্লাস করো বা বইটি পড়ে থাকো, একাধিক বই আমি তোমাদেরকে বারবার বলেছি, যদি পড়ে থাকো এবং আমি যা বোর্ডে লিখিস তা লিখে থাকো এবং ক্লাসটি যদি মনোযোগ সহকারে শুনে থাকো, তাহলে অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে, এটা আমার বিশ্বাস। তবে আমি বোর্ডে কোশ্চেনগুলো তোমাদের সুবিধার্থে লিখব, কারণ তোমরা এই কোশ্চেনগুলো পরবর্তীতেও দেখে নিতে পারবে। আজকের পরেও তোমাদের ইচ্ছে করলেই, তোমরা লাইভের পরে যখন ভিডিও ক্লাস হবে তখন তোমরা ইচ্ছে করলেই কোশ্চেনগুলো আবার দেখে নিতে পারবে। সেই কারণেই আমি বোর্ডে লিখে নিব। তো শিক্ষার্থীরা, আজকে আমি অল্প কিছু প্রশ্ন তোমাদেরকে করব। গত ক্লাসে আমি অনেকগুলো প্রশ্ন করেছিলাম, তো অনেকেই উত্তর দিতে পেরেছো, তবে অনেকে দিতে পারোনি। তবে আশা করব আজকে উত্তরগুলো তোমরা পারবে এবং দ্রুত লিখে ফেলবে। আমি বোর্ডে লিখছি। তো শিক্ষার্থীরা, তোমরা ওয়ালাইকুম সালাম, আসমা আক্তার, লাবণী, তোমরা সবাই সংযুক্ত হয়ে যাও। তোমাদের উপস্থিতি কিন্তু বাড়াতে হবে, তা না হলে কিন্তু তোমরা পিছিয়ে পড়বে। তোমাদের জন্য কিন্তু আমার এক্সট্রা ক্লাস নেওয়া, তোমরা দ্রুত সংযুক্ত হয়ে যাও। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখন যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, হাইড্রার কোন কোন কোষ বুদবুদ সৃষ্টি করে? তো শিক্ষার্থীরা, হাইড্রা তো তোমরা জানো যে এটি জলজ পরিবেশে থাকে। তো
তো হাইড্রা যে জলজ পরিবেশে থাকে, এটা খুবই ক্ষুদ্র একটি প্রাণী, জলজ পরিবেশে থাকে এবং সেটি কোন পরিবেশে থাকে সেটাও তোমাদেরকে আমি বলেছিলাম। তাহলে প্রথম প্রশ্নটি হচ্ছে হাইড্রা জলজ পরিবেশে অর্থাৎ কোন ধরনের পরিবেশে থাকে। আমি আবারও অপশনটা বলে দিচ্ছি। হাইড্রা যেমন আমরা জানি জলজ পরিবেশ, লবণাক্ত আছে, মিঠা পানির পরিবেশ আছে, তারপরে আছে মোহনার পরিবেশ। এখন আমি কিন্তু প্রথমেই ক্লাসে বলেছিলাম যে হাইড্রা জলজ পরিবেশে বাস করে এবং সেখানে আমি উল্লেখ করেছিলাম কোন ধরনের জলজ পরিবেশে বসবাস করে। তাহলে তোমরা কোশ্চেনটা খুবই সহজ একটি কোশ্চেন। প্রথমেই আমি বলছি তোমরা তার দ্রুত প্রশ্নটা লিখে ফেলো আর উত্তরগুলা খুব দ্রুত ইনবক্সে দিয়ে দেবে, তো কমেন্ট বক্সে দিয়ে দেবে শিক্ষার্থীরা দ্রুত, যে হাইড্রা কোন ধরনের জলজ পরিবেশে বসবাস করে, কোন ধরনের জলজ পরিবেশে খুবই সহজ একটি প্রশ্ন, পরিবেশে বসবাস করে। তো শিক্ষার্থীরা আমার বিশ্বাস তোমরা উত্তরটি খুব দ্রুত লিখে ফেলবে, খুবই দ্রুত লিখে ফেলবে। শিক্ষার্থীরা আমি বোর্ডে লিখে যাচ্ছি, তোমরা অবশ্যই দ্রুত লিখে ফেলবে। তারপরে প্রশ্নটি আমি আবারও বলছি যে হাইড্রা যে বিভিন্ন ধরনের কোষের কথা আমি তোমাদেরকে বলেছিলাম। হাইড্রার বিভিন্ন ধরনের কোষ আছে, অর্থাৎ হাইড্রা দ্বিস্তর বিশিষ্ট প্রাণী। এখন গ্যাস্ট্রোডার্মিস এবং এপিডার্মিস, বহিত্বকটাকে তাদের পরিবর্তন হওয়ার পর সেটা হয়ে যায় বহিত্বকটা, একটোডার্ম হয়ে যায় এপিডার্মিস, আর গ্যাস্ট্রোডার্মিস হচ্ছে অন্তত। তো এখন এই যে দুইটা ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের কোষের কথা আমি গত ক্লাসেও তোমাদেরকে এমসিকিউর ক্ষেত্রে বলেছিলাম। তো আমার প্রশ্নটা হচ্ছে বহিত্বকে যে বিভিন্ন ধরনের কোষগুলো থাকে তার মধ্যে কোন কোষটি বুদবুদ সৃষ্টি করে। যেহেতু জলজ পরিবেশে থাকে তো বুদবুদ সৃষ্টি হয় মূলত হাইড্রাকে ভাসিয়ে রাখার জন্য। এখন এই বুদবুদ সৃষ্টি করে একটি বিশেষ ধরনের কোষ। তাহলে শিক্ষার্থীরা কোন ধরনের কোষ, হাইড্রার কোন ধরনের কোষ, হাইড্রার কোন কোষটি বুদবুদ তৈরি করে। তাহলে আরেকটি প্রশ্ন তোমরা লিখে ফেলো, হাইড্রার, খুব দ্রুত লিখবে, আমার কিন্তু মূল প্রশ্নগুলো শেষ করতে হবে। আমি যদি প্রশ্নগুলো আরও কিছু টপিক যদি তোমাদের বোঝাতে না পারি তাহলে নেক্সট ক্লাসে তোমাদের আমি কোশ্চেনই করতে পারবো না। তোমরা দ্রুত লিখো। এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের যাচাই করার জন্য আমি লিখছি এবং খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বোর্ডে এমসিকিউতে পেয়ে যাবে এবং এমসিকিউতে এই ধরনের কোশ্চেনগুলো চলে আসে। তাহলে দেখো হাইড্রা, আমার প্রশ্নটা হচ্ছে হাইড্রার কোন কোষ বুদবুদ তৈরি করে। হাইড্রার কোন কোষ, অনেক ধরনের কোষ আছে কিন্তু কোন কোষ বুদবুদ সৃষ্টি করে, পানিতে যেহেতু থাকে বুদবুদ সৃষ্টি করে, বুদবুদ সৃষ্টি করে। তো শিক্ষার্থীরা আমি আনসারগুলো করে দেবো, আমার বিশ্বাস তোমরা পারবে উত্তর আনসারগুলো। এটা তোমাদের যেহেতু তোমাদের কাছে আমার প্রশ্ন তাই তোমাদের কাছ থেকে আমি আনসারটা আশা করছি। তো শিক্ষার্থীরা পরের প্রশ্নটা লিখে ফেলো, হাইড্রা প্রাণীটির নামকরণ করেন কোন বিজ্ঞানী এবং কত সালে। যদিও তোমরা আনসারটি করে ফেলেছো তারপরও আমি জানতে চাচ্ছি তোমাদের মনে আছে কিনা। মানে তোমরা এর আগেও আমি অনেক আগেই তোমাদেরকে হাইড্রা যখন আমি পড়াচ্ছিলাম প্রথমে যখন ধরেছিলাম এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো আমার বিশ্বাস তোমরা পারবে। প্রশ্নটা হচ্ছে হাইড্রা প্রাণীটির নামকরণ কোন বিজ্ঞানী করেন এবং কত সালে। হাইড্রা নামটা তো আর দিয়েছে কোনো এক বিজ্ঞানী। তো হাইড্রার এই প্রাণীটির নামকরণ করেন কোন বিজ্ঞানী এবং কত সালে। তো শিক্ষার্থীরা ঝটপট উত্তরটা দিয়ে ফেলো। আমি আরেকটা প্রশ্ন তোমাদের এর মধ্যে লিখে দিচ্ছি, তো তোমরা কে উত্তরগুলো দিতে পারছো শিক্ষার্থীরা। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম মিস। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। উত্তরগুলো ঝটপট দিয়ে দিলে ভালো লাগবে। তোমরা দেরি না করে উত্তরগুলো লিখে ফেলো। মারিয়া, আচ্ছা তোমরা উত্তরগুলো বোর্ডে দেখতে পাচ্ছ, উত্তরগুলো দ্রুত লিখে আমাকে জানাও। কমেন্ট বক্সে উত্তরগুলো দ্রুত লিখে দাও, নিশ্চয়ই তোমাদের মনে থাকার কথা।
হাইড্রা প্রাণীটি আবিষ্কার করেন কোন বিজ্ঞানী এবং কত সালে? একটি হচ্ছে হাইড্রা প্রাণীটির নামকরণ করেন কোন বিজ্ঞানী কত সালে, আরেকটি হচ্ছে হাইড্রা প্রাণীটির নামকরণ, একটা হচ্ছে আবিষ্কার। হাইড্রা প্রাণীটি আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? হাইড্রা প্রাণীটির আবিষ্কার করেন কোন বিজ্ঞানী কত সালে? আবিষ্কার করেন কোন বিজ্ঞানী কত সালে? কোন বিজ্ঞানী এবং কত সালে? একটি হচ্ছে নামকরণ করেন, আরেকটি হচ্ছে আবিষ্কার করেন কত সালে। শিক্ষার্থীরা তোমরা এই ধরনের প্রশ্ন কিন্তু বোর্ডে আসে, তাহলে আমি আশা করব তোমরা পারবে। তো শিক্ষার্থীরা বিজ্ঞানী, এখন প্রশ্ন হচ্ছে হাইড্রা আবিষ্কার করেন যে বিজ্ঞানী, হাইড্রা প্রাণীটি আবিষ্কার করেন কোন বিজ্ঞানী কত সালে, এবং তার সাথে তোমরা আরেকটি প্রশ্ন যুক্ত করো, তিনি কোন দেশের অধিবাসী ছিলেন? তিনি কোন দেশের অধিবাসী ছিলেন। এই হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন। তো শিক্ষার্থীরা তিনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন, অধিবাসী থেকে তিনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন, এটা আরো সুন্দর হয়, কোন দেশের বিজ্ঞানী ছিলেন। হ্যাঁ, এখন প্রশ্নগুলো তোমরা দ্রুত আনসার করো। আমি কিন্তু এখনই আমি শিক্ষার্থীরা তোমরা অ্যাক্টিভ হয়ে যাও, তাড়াতাড়ি করে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। আসমা আক্তার, লাবণী, উত্তরগুলো কি পারছো না? হ্যাঁ, আর দ্রুত করো। সামিয়া আক্তার, মারিয়া, উত্তরগুলো কিন্তু খুবই সহজ, আমার বিশ্বাস তোমরা পারবে। দ্রুত করে ফেলো, দ্রুত লিখে ফেলো। আচ্ছা, তারপরে হচ্ছে আমি এখন যে প্রশ্নটি, আমি এখন হাইড্রার লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করব। তোমরা এই উত্তরগুলা আমি একে একে উত্তরগুলা দিয়ে যাচ্ছি। 1 নম্বর উত্তর হচ্ছে শিক্ষার্থীরা, 1 নম্বর উত্তরটা হচ্ছে হাইড্রা কোন ধরনের জলজ পরিবেশে বাস করে? মিঠা পানি, স্বচ্ছ মিঠা পানি। তাহলে স্বচ্ছ এবং মিঠা পানি বলতে হবে, শুধু মিঠা পানি বললেই হবে না, স্বচ্ছ মিঠা পানি বলতে হবে। তো শিক্ষার্থীরা স্বচ্ছ মিঠা পানি, তাহলে তোমরা দ্রুত তোমরা লিখে ফেলো, এটা স্বচ্ছ মিঠা পানি। হ্যাঁ, লিখে ফেলো, স্বচ্ছ মিঠা পানির পরিবেশে হাইড্রা বসবাস করে, পানির পরিবেশে। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে 2 নম্বর উত্তরটা, হাইড্রার কোন কোষ বুদবুদ সৃষ্টি করে? হাইড্রা প্রাণীটির কোন এটা এন্ডোডার্মিসের গ্রন্থি কোষ। হাইড্রার কোন কোষ বুদবুদ সৃষ্টি করে? তাহলে আমরা এটা উত্তরটা কি দিতে পারি? এটা হচ্ছে এন্ডোডার্মিসের গ্রন্থি কোষ। তাহলে তোমরা উত্তরটা 2 নম্বর উত্তর লেখো, এন্ডোডার্মিসের শিক্ষার্থীরা তোমরা কি লেখাটা দেখতে পাচ্ছ? তোমরা উত্তরগুলা, ওয়ালাইকুম মিস, তোমরা উত্তরগুলা লিখতে পারছো না, তোমরা কিন্তু দ্রুত লিখে জানাও। আমি কিন্তু পরবর্তী কোশ্চেনে, ব্যাখ্যামূলক পরীক্ষার কোশ্চেনে চলে যাব। তাহলে দেখো, এন্ডোডার্মিসের গ্রন্থি কোষ হচ্ছে হাইড্রার বুদবুদ সৃষ্টি করে। 3 নম্বর উত্তর, হাইড্রার প্রাণীটি নামকরণ করেন কোন বিজ্ঞানী এবং কত সালে? হাইড্রার বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস 1758 সালে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, লিখে দাও, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস 1758 সালে হাইড্রা প্রাণীটির নামকরণ করেন। আরেকটি প্রশ্ন ছিল, হাইড্রা প্রাণীটি আবিষ্কার করেন কোন বিজ্ঞানী এবং কত সালে? সেটা হচ্ছে আব্রাহাম ট্রিম্বলি। আরেকটা হচ্ছে আব্রাহাম ট্রিম্বলি। শিক্ষার্থীরা আব্রাহাম ট্রিম্বলি এটা আবিষ্কার করেন, হাইড্রা আবিষ্কার করেন।
তো শিক্ষার্থীরা তিনি কোন দেশের অধিবাসী ছিলেন এবং 1700 সালে এটা করেন, 1700 সালে হাইড্রাটা আবিষ্কার করা হয়। তিনি তোমরা ভালো করে জানো কোন দেশে অধিবাসী ছিলেন, তিনি কোন দেশের অধিবাসী ছিলেন। তোমাদেরকে আমি অনেকবার বলেছি তিনি ছিলেন একজন প্রকৃত বিজ্ঞানী, সুইজারল্যান্ডের প্রকৃতি বিজ্ঞানী ছিলেন। তিনি সুইজারল্যান্ডের প্রকৃতি বিজ্ঞানী ছিলেন, সুইজারল্যান্ডের প্রকৃত বিজ্ঞানী ছিলেন, প্রকৃত বিজ্ঞানী ছিলেন। তাহলে শিক্ষার্থীরা এই প্রশ্ন উত্তরগুলো আমি আশা করেছিলাম আমি লিখে দেওয়ার আগেই তোমরা উত্তরগুলো দিতে পারবে। এটা খুবই কষ্টের বিষয়, খুব দুঃখের বিষয়, তোমরা উত্তরগুলো সঠিক সময় দিতে পারো নি। বাসায় পড়াশোনা করতে হবে। এইভাবে পড়াশোনা যদি তোমরা যদি পড়াশোনা ভালোভাবে করো তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট করা যাবে। ভালো রেজাল্ট করাটা কঠিন বিষয় না, একটু পড়াশোনা করলে মনোযোগ হতে হবে। তো শিক্ষার্থীরা এই প্রশ্ন উত্তরগুলো তোমরা অবশ্যই খাতায় তুলে ফেলবে। আমি কিন্তু আজকে লিখে দিলাম, কিন্তু আরেকদিন আমি এই প্রশ্নগুলো যে কোনো সময় কিন্তু তোমাদেরকে আবার ধরে প্রমাণ করব তোমরা কতটা পড়াশোনা করছো। তো শিক্ষার্থীরা এখন আমি বোর্ডটা মুছে ফেলছি এবং হাইড্রার লম্বচ্ছেদে চিহ্নিত চিত্র আমি এখন এঁকে তোমাদেরকে দেখাবো। তোমরা আমার সাথে সাথে চিত্রটা অঙ্কন করার চেষ্টা করবে। তো দ্রুত তোমরা আমার সাথে সাথে চিত্রটা অঙ্কন করবে। আর অবশ্যই রাবার, পেন্সিল, খাতা সব কিছু তোমাদের সাথে থাকবে, এইটাই নিয়ম। কারণ খাতা, রাবার, পেন্সিল আমাদের চিত্র আঁকার সময় সবসময় রাবার পেন্সিল সাথে থাকা প্রয়োজন। আর অবশ্যই সূক্ষ্ম পেন্সিল দিয়ে চিত্র অঙ্কন করার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা দেখো হাইড্রার লম্বচ্ছেদের চিহ্নিত চিত্রটা আমি তোমাদেরকে সহজ করে আঁকানোর চেষ্টা করছি। আমরা জানি যে হাইড্রা এটা হচ্ছে মুখছিদ্র, এটা হচ্ছে কোষশিকা। তো শিক্ষার্থীরা হাইড্রা যেহেতু দ্বিস্তর বিশিষ্ট প্রাণী, তো আমরা কি করব, এখন আমরা এই অংশটাকে আমরা এভাবে করে আমরা এঁকে ফেলতে পারি। তারপরে আমরা অংশটুকু চেষ্টা করব আস্তে আস্তে এটাকে আমরা নিয়ে আসবো, লেভেলে নিয়ে আসবো। তো শিক্ষার্থীরা তোমরা দেখো কিভাবে আঁকছি আমি। তো আমার সাথে সাথে কিন্তু চিত্রটা অঙ্কন করতে হবে। এখন দেখো তারপরে আমরা কি করছি, দেখো এইটুকু পর্যন্ত তোমরা আগে চিত্রটা অঙ্কন করে ফেলো। তারপরে এখানে আমরা জানি যে হাইড্রার দেহটা একটু এই পাশে অর্ধাংশের উপরে আছে শুক্রাশয় আর অর্ধাংশের নিচে আছে ডিম্বাশয়। এই ডিম্বাশয় আঁকলাম। আর আরেক পাশে আমরা হাইড্রার মুকুল তৈরি হয় আমরা জানি কুড়ি, অর্থাৎ শিশু হাইড্রা। আমরা সেই শিশু হাইড্রাটাও আমরা এখানে এঁকে দিতে পারি। তো শিক্ষার্থীরা শিশু হাইড্রাটাও আমরা এখানে এঁকে ফেলতে পারি। এর মধ্যে এভাবে শিশু হাইড্রার লম্বচ্ছেদে এটা এইভাবেই আসবে। তো আমরা এইটুকু পর্যন্ত আমার সাথে সাথে আঁকা, আমি তোমাদের জন্য বেশি দ্রুত আঁকাচ্ছি না, কিন্তু তোমরা দ্রুত এটা আমার সাথে এঁকে ফেলো, তাহলে আমি সামনে সহজে আগাতে পারবো। তো শিক্ষার্থীরা এইটা হচ্ছে আনুমানিক একটা লেভেল। তারপরে আমরা দুইটি স্তরের কোষগুলো আমরা বসায় দিতে পারি এখানে, এইভাবে আমরা স্তরগুলোকে বসায় দিতে পারি। আমার সাথে সাথে তোমরা চিত্রটা অঙ্কন করো। এগুলো হচ্ছে এটা দুই স্তরের জন্য কোষগুলো আমরা এভাবে এঁকে ফেলতে পারি। তো শিক্ষার্থীরা সবাই খুব দ্রুত কাজটা করবে। এটা হচ্ছে লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র। অনেকভাবে চিত্র অঙ্কন করা যায়, আমি আমার সিস্টেমটাই আঁকাচ্ছি। তোমরা যদি চেষ্টা করো হয়তো আরও সুন্দর আরও বেটার কিছু আঁকতে পারবে, তবে চেষ্টা করতে হবে, চেষ্টার কোনো বিকল্প নাই। শিক্ষার্থীরা দেখো খুব দ্রুত আঁকতে হবে। একটা চিত্রের পিছনে যদি আমরা অনেক সময় দিয়ে দিই তাহলে পরীক্ষার হলে ফুল আনসার করা কখনই সম্ভব হবে না। তবে বায়োলজিতে চিত্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
তাই যখন আমরা সায়েন্স নেই তখন আমাদের চিত্র অঙ্কন করতে হবে, সেটা মাথায় রেখে কিন্তু আমরা সায়েন্সে পড়ি, তো আমাদের চিত্রগুলো আঁকতেই হবে। তো শিক্ষার্থীরা প্রথমে তোমরা দ্বিস্তরের অংশের থেকে আমরা এভাবে চিত্রটা অঙ্কন করে ফেলতে পারি। তারপরে আমি আরও আসছি, একবারই সম্পূর্ণটা আসবে না, তবে আমরা আরও কিছু আঁকাবো। তো শিক্ষার্থীরা এটুকু তোমরা এঁকে ফেলো, তারপরে আমি আবার বাকিটা আঁকাচ্ছি। এটুকু তোমরা শেষ করেছো কি? আমার সাথে সাথে দ্রুত চিত্রটাকে অঙ্কন করে ফেলো। এখন এটা আমরা একটু ডবল করে একটু অংশটা দিয়ে দাও, খুব করে এভাবে আমরা এই অংশটুকু ডাবল করে দিতে পারি। এখনো কিন্তু কমপ্লিট হয়নি, আমি আরও কিছু আঁকাবো। তো শিক্ষার্থীরা খুব দ্রুত, আমি লেবেলিং করার আগে জাস্ট এটার কিছু অংশটুকু আমি আঁকাচ্ছি, এখনও আমার লেবেলিং করার মতো পর্যায়ে আসেনি। তো শিক্ষার্থীরা এখন দেখো আমরা ভিতরে এবার আরেকটি স্তর অঙ্কন করছি, তারপরে আমি কিছু মোছামুছি করব। তো প্রথমে আমরা এভাবে একটি লেবেল এঁকে ফেলতে পারি, তো তারপরে আমি পরবর্তী অংশটা আঁকতে যাব। আমরা একসাথেই সম্পূর্ণ আঁকাতে পারবো না, তবে শুরুটা করবে একটা পর্যায় থেকে, তারপরে আমরা কিছু মোছামুছি করব, কিছু প্রয়োজনে কিছু অ্যাড করব, কিছু মুছে আবার ঠিক করব, সেরকমও থাকবে। তো তোমরা এভাবে করে চিত্রটাকে এঁকে যাও। এটা আমি কিসের ছবি আঁকাচ্ছি? হাইডার লম্বচ্ছেদে চিহ্নিত চিত্র। তো শিক্ষার্থীরা তোমরা দ্রুত চিত্রটা অঙ্কন করো। এই এখনও আমার চিত্রটা কমপ্লিট হয়নি, তবে আমি আরও কিছু আচ্ছা, এখন আমরা মোটামুটি লেবেল করতে পারি। তো এর আগেও আমাদের আরও কিছু দেখতে হবে, সেটা হচ্ছে আমরা হ্যাঁ, এখন আমি লেবেলিংটা করছি, তোমরা লক্ষ্য করো। তো লক্ষ্য করো, আর এগুলোর মধ্যে আমরা এইভাবে করে কিছু শেড দিয়ে দিব। এই হচ্ছে হাইডার লম্বচ্ছেদ করলে আমরা এরকম কিছু অংশ দেখতে পাবো। তো এখন এটা হচ্ছে যেহেতু ডিম্বাণু কোষ, তাহলে আমরা এটাকে এইভাবে চিত্রটা অঙ্কন করব। আর উপরের অর্ধাংশ কি বলেছিলাম? শুক্রাণু কোষ। শুক্রাণু কোষগুলোকে আমরা এইভাবে অঙ্কন করে দিতে পারি। এটা হচ্ছে শুক্রাণু কোষ, আর ওটা হচ্ছে নিচের অর্ধাংশে থাকে ডিম্বাণু কোষ, আর উপরের অর্ধাংশে থাকে কি? শুক্রাণু কোষ। তাহলে শিক্ষার্থীরা এই হচ্ছে মোটামুটি আমরা একটা চিত্র অঙ্কন করতে পেরেছি। এর চেয়েও তোমরা আরও প্র্যাকটিস করলে অবশ্যই আমার চেয়েও বেটার তোমরা আঁকতে পারবে, এটা আমার বিশ্বাস। তবে চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে কিন্তু পরীক্ষার হলে মোছামুছি করতে গিয়ে যে সময়টা নষ্ট হয়, তাতে অন্যান্য প্রশ্ন উত্তর আমরা ছেড়ে আসতে হয়। তো এই জন্য সবসময় চেষ্টা করবে পরীক্ষা আগ পর্যন্ত সময় পেলেই চিত্রগুলো আঁকাবে, প্র্যাকটিস করবে। তো আমি এখন লেবেলিংগুলো করছি, তোমরা লক্ষ্য করো। তো শিক্ষার্থীরা তো আমরা এখন দেখো কোন অংশটা কি আমি লেবেল করে দেখাচ্ছি, তোমরা সেটা আমার সাথে সাথে সেটা এঁকে ফেলো। হ্যাঁ, এই হচ্ছে আরেকটি অংশ। এখন কোন অংশটা কি? তো তোমরা বুঝতেই পেরেছো, ওপরেটা হচ্ছে মুখ। হ্যাঁ, এই অংশটা হচ্ছে লম্বচ্ছেদে, এটা হচ্ছে মুখ।
আমি কিন্তু আরও কিছু আঁকাবো, দ্রুত তোমরা একটু লিখে ফেলো। এটা হচ্ছে মুখ, তো শিক্ষার্থীরা দ্রুত, এটা হচ্ছে মুখ। তারপরে অংশটুকু হচ্ছে কর্ষিকা। কর্ষিকার মধ্যে আমরা এভাবে আমরা কিছু অংশ দেখাই। এটা হচ্ছে কর্ষিকা, এটার নাম হচ্ছে কর্ষিকা। হ্যাঁ, তারপরে দেখো কর্ষিকা, তারপরে হচ্ছে এটা এপিডার্মিস স্তর। বাহিরের এই স্তরটার নাম হচ্ছে এপিডার্মিস স্তর, আর ভেতরটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। এটা হচ্ছে এপিডার্মিস, এপিডার্মিস ডার্মিস। তো শিক্ষার্থীরা লেখাটা কি, চিত্রটা দেখা যাচ্ছে কি? হ্যাঁ, এটা হচ্ছে এপিডার্মিস। তারপরে ভিতরের অংশটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, আর দুটা স্তরের মাঝখানেটা হচ্ছে মেসোগ্লিয়া। তাহলে দেখো এটা হচ্ছে, এই অংশটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস, আর এই অংশটা, এই দুটার মাঝখানে যে ফাঁকা অংশটা, এটার নাম হচ্ছে মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া। তো শিক্ষার্থীরা এখন দেখো, আর এখানে হচ্ছে, এটা হচ্ছে মুকুল, আর এটা হচ্ছে সিলেন্টেরন। এই ফাঁকা অংশটার নাম হচ্ছে সিলেন্টেরন, সিলেন্টেরন। আর এটা হচ্ছে মুকুল, মুকুল বা কুড়ি বা শিশু হাইড্রা, মুকুল। তো শিক্ষার্থীরা, আর নিচের এই অংশটার নাম হচ্ছে গ্রন্থিকোষ। এখানে গ্রন্থিকোষ থাকে আর পাদচাকুতি। তো এইখানের মধ্যে যে কোষগুলো থাকে সেটা হচ্ছে গ্রন্থিকোষ, এখানে যে কোষগুলো থাকে সেটা হচ্ছে গ্রন্থিকোষ, এটা হচ্ছে গ্রন্থিকোষ কোষ। আর এই অংশটার নামই হচ্ছে পাদচাকুতি, পাদচাকুতি। তো এখন দেখো আমরা আরেকটা কি বলছি, ডিম্বাশয় আর শুক্রাশয়। এই অংশটা হচ্ছে শুক্রাশয়, এটা হচ্ছে শুক্রাশয়, আর এই অংশটা হচ্ছে ডিম্বাশয়, ডিম্বাশয়। তাহলে এটা কিসের চিত্র এঁকেছি? হাইড্রার লম্বচ্ছেদের চিত্র। তাহলে আমরা চিত্রের নামটা অবশ্যই লিখতে হবে, চিত্রের নাম না লিখতে কিন্তু নাম্বার কাটা যায়। তাহলে আমরা লিখব হাইড্রার লম্বচ্ছেদ। তাহলে এই হচ্ছে হাইড্রার লম্বচ্ছেদ। তাহলে শিক্ষার্থীরা মোটামুটি তোমরা জেনে গেলে হাইড্রার লম্বচ্ছেদ আমরা দ্রুত গতিতে কিভাবে আঁকাতে পারি। আরও পেন্সিল দিয়ে আঁকলে আরও নিখুঁতভাবে আঁকা যায়, চিত্রটা আরও সুন্দর করে আঁকা যায়। তো তোমরা এখন তোমরা যেটা করবে সেটি হচ্ছে, এখন দেখো শিক্ষার্থীরা, এই হচ্ছে লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র। তো আমি হাইড্রার প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্রটাও অঙ্কন করে দেখাবো। তো সেক্ষেত্রে তোমরা এটা দ্রুত শেষ করে ফেলো, আমি মুছে ফেলবো। এখন আমি হাইড্রার প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করব। হ্যাঁ, ইসরাত জাহান এখনও আছো লাইভে, আসমা আক্তার, লাবণী আছো, সামিয়া আক্তার, মারিয়া আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, মল্লিক আশা, তারপরে হচ্ছে আসিফ রহমান, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর মোসাদ্দিকা, নিশাদ, হ্যাঁ তোমরা আছো, রিও ইসলাম আছো, তারপর হচ্ছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একসার রোমান তুমিও আছো, গোড 303। আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তোমরা এক্সট্রা ক্লাসে উপস্থিত আছো। তবে কখনো পরিশ্রম বৃথা যায় না, যারা ক্লাসে আছো তারা অবশ্যই সাথে সাথে লাইভে একটি জিনিস, চিত্রটা বুঝে নেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। পরবর্তীতে তোমরা যখন দেখবে সেটা লাইভ থাকবে না, সেটা হয়ে যাবে ভিডিও। তাই তোমাদেরকে আমি বারবার বলছি লাইভে উপস্থিত থেকে ক্লাসগুলো জরুরিভাবে বুঝে নেবে, কারণ তোমাদের আজকে যা ক্লাস হচ্ছে পরবর্তীতে কিন্তু এটার উপরই আবার সিটি থাকছে। তো তোমাদের এই সিটির জন্য পরবর্তীতে তুমি হয়তো বা সময় পাবা না, কিন্তু আজকে যদি লাইভে উপস্থিত থেকে পড়াটি আগায় নাও তাহলে পরবর্তীতে পড়তেও সুবিধা হবে এবং একটা ভালো রেজাল্টও করা যায়। তো শিক্ষার্থীরা আমাকে একটু কনফার্ম করো, আমি কি মুছে দিব? আমাকে কিন্তু এখন প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করতে হবে। যদি আমাকে একটু কনফার্ম করো যে মুছে দিব কিনা, তাহলে আমি তোমাদের হয়ে গেলে আমি মুছে ফেলবো এবং আমি প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কনে যাব। তো শিক্ষার্থীরা প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্রটা আমি এখন আঁকতে চাচ্ছি। তো তোমরা আমাকে যদি কনফার্ম করো যে হয়ে গেছে, তাহলে আমি প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্রটা অঙ্কন করতে যাব। তো আমাকে একটু কনফার্ম করো দ্রুত। শিক্ষার্থীরা আমার কথা কি শোনা যাচ্ছে না?
যদি শোনা যায় তাহলে আমাকে একটু কনফার্ম করো যে হয়ে গেছে কিনা। তোমাদের চিত্র অঙ্কন হয়ে গেলে আমি এখনই এটা মুছে দিয়ে প্রস্থচ্ছেদে চিহ্নিত চিত্র অঙ্কন করব। পরীক্ষাতে লম্বচ্ছেদ প্রস্থচ্ছেদ উভয়ই আসে। ঠিক আছে, এখন আমি মুছে দিচ্ছি। তো শিক্ষার্থীরা এখন আমি চিত্রটা মুছে দিচ্ছি এবং প্রস্থচ্ছেদের চিত্র অঙ্কন করব। তোমরা তো বুঝতেই পেরেছো লম্বালম্বিভাবে অনুচ্ছেদ করে যে এই চিত্রটা অঙ্কন করা হয় কোনো একটি জীবের, সেটা উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, সেটাই হচ্ছে লম্বচ্ছেদ। আর প্রস্থ বরাবর এটা পাতলা করে স্লাইস করে যে অংশটিকে আমরা কর্তন করে নিয়ে আসি সেটাই হচ্ছে প্রস্থচ্ছেদ। এখন আমি লম্বচ্ছেদের চিত্র এঁকেছি, এখন আমি প্রস্থচ্ছেদের চিত্র তোমাদেরকে দেখাবো এবং সেটা পরীক্ষাতে আসে। পরবর্তী ক্লাসে কিন্তু আমাদের প্রস্থচ্ছেদের চিত্রটাও তোমাদের পরবর্তী পরীক্ষাটিতে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা এটা গুরুত্ব দিয়েই করবে বলে আমি আশা করছি। তো যারা গুরুত্ব দিবে তারাই হয়তো ভালো একটা রেজাল্ট করবে। তো শিক্ষার্থীরা এখন দেখো, প্রস্থচ্ছেদের চিত্র অঙ্কন করতে গেলে আমরা একটা কৌশল অবলম্বন করতে পারি। যেমন আমরা এভাবে করে একটা বৃত্তার মতো এঁকে নিতে পারি। প্রথমে আমি কি করে এঁকেছি তোমরা সেটা লক্ষ্য করো। তারপরে আমরা সেখান থেকে আমরা জানি যে হাইডার অন্ততকে অনেক ধরনের কোষ থাকে, ক্ষণপদীয় কোষ থাকে, তারপরে হচ্ছে হাইডার মধ্যে গ্রন্থি কোষ থাকে। তাহলে আমরা সেখানে ক্ষণপদীয় কোষ, প্রথমেই আমি বলছি তোমাদের ক্ষণপদীয় কোষগুলো আমরা এরকম দেখি, তারপরে হচ্ছে ক্ষণপদীয় কোষগুলো আমরা কিছু কিছু জায়গায় এরকম করে ক্ষণপদীয় কোষগুলো এঁকে ফেলতে পারি। এটা হচ্ছে টেকনিক। তা এরপরে আমরা বিভিন্ন কোষগুলো কীরকম হয় সেটাকে উপর বেস করে আমরা গ্রন্থি কোষগুলো আমরা কিছু কিছু জায়গায় এভাবে গ্রন্থি কোষগুলোও এঁকে ফেলতে পারি। তাহলে আমাদের চিত্রটা হয়তো একটু আগায় যাবে। তারপরে ফাঁকে ফাঁকে আমরা আরও কিছু সংবিধি কোষ আঁকতে পারি। তো এভাবে আমরা একটা চিত্রকে করতে পারি। তাছাড়া আমরা নিডোসাইট কোষ হচ্ছে বহিত্বকের কোষ, আমরা এখানে গ্রন্থি কোষ আঁকতে ক্ষণপদে ফ্লাজিলীয় কোষটা আঁকতে পারি। আমরা এখানে আবার কিছু কোষ আছে আমরা ফ্লাজিলীয় কোষ হিসাবে সেটাকে অঙ্কন করে ফেলতে পারি। এভাবে করে এটা ফ্লাজিলীয় কোষ, এর মাঝখানে আমরা গ্রন্থি কোষটাও এঁকে ফেলতে পারি। তাহলে দেখো শিক্ষার্থীরা, এটা কৌশল মাত্র। আমরা এভাবে করে ফ্লাজিলীয় কোষটাও দেখো আমি কীভাবে অঙ্কন করছি। আমরা আস্তে আস্তে কৌশল, এটা মাত্র এটা ফ্লাজেলার মতো থাকলেই সেটা ফ্লাজেলীয়। যখন আমি মনে করবো যে আমি ফ্লাজেলীয় কোষ আঁকছি তখনই আমি অবশ্যই এটা ফ্লাজেলার মতো করে এঁকে যাব। তারপরে যদি মনে করি যে আমি গ্রন্থি কোষ আঁকতে যাচ্ছি তাহলে গ্রন্থি কোষের মতো করে কিছু কোষ ফাঁকে ফাঁকে আমরা এঁকে ফেলবো। তারপরে দেখো শিক্ষার্থীরা, এরপরে যদি আমি মনে করি যে সংবেদী কোষ আঁকাবো, তাহলে সংবেদী কোষ আঁকার জন্য আমরা কি করব, যে সংবেদী কোষ আমরা কিছু কিছু ফাঁকে ফাঁকে আমরা সংবেদী কোষটাও এঁকে ফেলতে পারি। যেমন এই আমি যদি একাধিক হবে তাহলে আরও কিছু সংবেদী কোষ আমরা এখানে এঁকে ফেলতে পারি। এটা হচ্ছে সংবেদী কোষ। তাহলে এইভাবে করে আমরা এরপরে আমরা এগুলো যদি সংযুক্ত করে দিই মোটামুটি হয়ে যায়। তো সংবেদী কোষ ও এঁকে ফেললাম, তারপরে এইভাবে করে আমরা পরস্পর মিলিয়ে দিলাম। তারপর আবার যদি এখানে মনে করি যে একটা ক্ষণপদীয় কোষ করব তারপর হয়ে যাবে। এইভাবে করে পরবর্তীতে বোঝাই যাবে না যেটা আমরা কিভাবে কোন কৌশলে এঁকেছি। এই হলো। তারপরে আমরা দ্বিতীয় স্তরটা আবার এঁকে ফেলি এবং বহি স্তরে কী কী আছে সেটাতে আমরা এখন চলে যাই। তো বহিস্থ স্তরে আমরা দেখতে পাবো সেখানে আছে নিডোসাইট কোষ আছে, সংবেদী কোষ আছে। তাহলে এবার দেখো বহিঃকোষের জন্য আমরা নিডোসাইট কোষ আঁকতে পারি, তারপর সংবেদী কোষ আছে, ফ্লাজিলীয় কোষ আঁকতে পারি। তো শিক্ষার্থীরা এইটুকু তোমরা এঁকেছো কিনা সেটা আমাকে জানাও। এইটুকু তোমরা এঁকেছো কিনা, যদি এঁকে থাকো তাহলে ভালো। তা আমরা এখানে নিডোসাইট কোষ, তারপরে হচ্ছে আমি বহিত্বকের কোষ তোমাদেরকে অনেকবার এঁকে দেখিয়েছিলাম। তো তারপর তোমাদের মনে আছে আমি আশা করব। তো নিডোসাইট কোষটা তোমরা মনে আছে এটা কীরকম ছিল, এই যে এভাবে ছিল, তারপরে হচ্ছে নিডের একটা ছিল এরকম, তারপরে ছিল আমরা দেখেছিলাম কি যে এর ফাঁকে ফাঁকে এরকম ছিল ইন্টারস্টেশিয়াল কোষ ছিল। তারপরে আমরা আরও দেখেছিলাম কি ইন্টারস্টেশিয়াল কোষের পরে আমরা এই জায়গাটাও এইভাবে এটা পরে আঁকি। তোমরা প্রথমে তারপরে আমরা আর কী আঁকতে পারি, একাধিক নিডোসাইট কোষগুলো এঁকে ফেলতে পারো। নিডোসাইট কোষ আমরা একাধিক এঁকে ফেলতে পারি, কতগুলো এঁকে তারপরে আমরা নিডোসাইট কোষটাকে বর্ণনা দেখাই দিতে পারি। তাহলে দেখো নিডেল থাকবে নিডোসাইট কোষে।
এইভাবে করে আমরা নিউরোসাইট কোষটা রাখতে পারি। তারপরে হচ্ছে গ্রন্থি কোষ আছে, ইন্টারস্টিশিয়াল কোষ আছে, সংবেদী কোষ আছে। আমরা ফাঁকে ফাঁকে সংবেদী কোষগুলো এঁকে দিতে পারি। এই সংবেদী কোষ অনেক কোষ একাধিকভাবে আমরা এঁকে ফেলতে পারি। তারপরে আমরা পরবর্তীতে আমরা সেগুলোকে মিশিয়ে ফেলবো। তারপরে দেখো শিক্ষার্থীরা, ইন্টারস্টিশিয়াল কোষ আমরা একাধিক আঁকতে পারি। ইন্টারস্টিশিয়াল কোষগুলো আমরা এভাবে একাধিক জায়গায় এঁকে ফেলতে পারি এইভাবে করে। কারণ যদি সময় বেশি নাও তাহলে অন্য চিত্রগুলো আঁকতে পারবে না, পরীক্ষাতে ভালো একটা মার্কস তোমাদের আসবে না। একটা চিত্র পিছনে এত সময় নষ্ট করার সময় পাবে না। তাহলে আমরা এইভাবে করে ইন্টারস্টিশিয়াল কোষগুলো এঁকে ফেলতে পারি। তারপরে দেখো একাধিক জায়গায় আমরা ইন্টারস্টিশিয়াল কোষগুলো এঁকে ফেললাম। তারপরে হচ্ছে সংবেদী কোষ আঁকলাম। পেশি আবরণী কোষগুলো হচ্ছে আমি পরে দিচ্ছি। এখন দেখো এটা হচ্ছে সংবেদী কোষ। আমরা মাঝখানে কিছু সংবেদী কোষগুলো বসিয়ে দিই, পরে আমি এটা ব্যালেন্স এনে দেবো। এখন দেখো আরেকটি এখানে আমরা নিউরোসাইট কোষে আরেকটি এঁকে ফেলতে পারি, নিউরোসাইট কোষ। তাহলে দেখো নিউরোসাইট কোষ, এটা আমরা আরেকটি নিউরোসাইট কোষ এঁকে ফেললাম। তাহলে এভাবে করে আমরা নিউরোসাইট কোষটাও এঁকে ফেললাম। এইভাবে করে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, যে সেই ক্ষেত্রে আমরা মেসোগ্লিয়া সেটা পরে দেখাবো। স্নায়ু কোষটা আমরা এঁকে ফেলতে পারি, স্নায়ু কোষ। তো শিক্ষার্থীরা দেখো আমরা এইখানে আমরা কিছু স্নায়ু কোষ এঁকে ফেলতে পারি। এই অংশটার মধ্যে আমরা কিছু স্নায়ু কোষগুলোও দেখাই দিতে পারবো। এগুলো হচ্ছে স্নায়ু কোষ, এই হচ্ছে স্নায়ু কোষ। এইভাবে আমরা কিছু স্নায়ু কোষ এঁকে ফেলতে পারি। এই হলো এই স্নায়ু কোষ। এখন দেখো আমি এই জিনিসগুলোকে সংযুক্ত করে দিব। কিভাবে সংযুক্ত করে দিব এখন দেখো। সেক্ষেত্রে তোমরা দেখো এইভাবে করে যখন আমরা চিত্রটাকে ফিনিশিং টানবো তখন মোটামুটি বহিঃত্বকের কোষগুলা স্পষ্ট হয়ে আসবে। এখনও তোমরা কিছুই এটা মিলাতে পারবে না, কিন্তু এইভাবে করে তারপরে আরও কিছু আঁকা লাগবে। এই চিত্রটা একবারই হবে না, কয়েক ধাপে চিত্রটাকে ফিনিশিংটা দিতে হবে। তো শিক্ষার্থীরা এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, লেবেলিং যখন করব তখন বুঝতে পারবে কোন অংশটা কি ছিল। দেখো শিক্ষার্থীরা, দ্রুত করে তোমরা তোমাদের উপস্থিতি খুবই নাজুক অবস্থা। এরকম করলে তোমাদের যদি পড়াশোনার মনোযোগ না থাকে তাহলে কোনো টিচার তোমাদেরকে ভালো কিছু দিতে পারবে না। তোমাদের মনোযোগ আসতে হবে। তোমাদের যে কোনো জিনিস পেতে হলে কষ্ট করতেই হবে, এটাই হচ্ছে নিয়ম। কষ্ট না করে কখনো কোনো কিছু পাওয়া যায় না। তো শিক্ষার্থীরা কনফার্ম করো। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে দিব, আর বেশি নয়। একটু দেখো আমি লেবেলিংটা করছি, তোমরা লক্ষ্য করো, দ্রুত লক্ষ্য করো। আচ্ছা তারপরে দেখো কিউটিকল, এরপরে অংশটা কি বলছি, সংবেদী কোষ। এগুলা হচ্ছে সংবেদী কোষ। আমি এটা দিয়ে লিখেছি সেটা কি সংবেদী কোষ। আমি এখন লেবেলিং করছি, তোমরা দ্রুত লেবেলটা লক্ষ্য করো শিক্ষার্থীরা। আর দ্রুত শেষ করো, আমার সময় প্রায় শেষ। সংবেদী কোষ, পেশি আবরণী কোষ হচ্ছে এটা হচ্ছে ফ্লাজেলীয় কোষ। ফ্লাজেলীয় কোষ, এটা হচ্ছে ফ্লাজেলীয় কোষ। এখন দেখো আর হচ্ছে পেশি আবরণী কোষ কোনগুলা, এটা হচ্ছে সংবেদী পেশি আবরণী কোষ। পেশি আবরণী কোষ, এটি হচ্ছে পেশি আবরণী কোষ। তাহলে আর কি কি থাকলো, ইন্টারস্টিশিয়াল কোষ। তোমরা অনেক জায়গায় ইন্টারস্টিশিয়াল কোষ দেখেছো, অনেক জায়গায় ইন্টারস্টিশিয়াল কোষ আমি এঁকেছি। তাহলে দেখো এটা ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, যে কোষটি হাইড্রার পুনরুৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তারপর মুকুল তৈরিতে সাহায্য করে। তারপরে দেখো শিক্ষার্থীরা এই যে মাঝখানে স্তরটা সেটা নাম হচ্ছে মেসোগ্লিয়া।
তো শিক্ষার্থীরা ম্যাসোগ্লিয়াটা তোমরা লেবেলিং করো, আমি দ্রুত করছি না, তোমাদের জন্য আমি অপেক্ষা ধীরে ধীরে করে যাচ্ছি। তারপরে হচ্ছে স্নায়ু কোষ, এরপরে স্নায়ু কোষটাও তোমরা লিখে ফেলো, এরপরে হচ্ছে স্নায়ু কোষ। এখন আমি যে ফাঁকে ফাঁকে যে কোষগুলো এই যে এইভাবে এঁকে দেখিয়েছিলাম, এইগুলো হচ্ছে স্নায়ু কোষ, এটা হচ্ছে স্নায়ু কোষ। তো শিক্ষার্থীরা স্নায়ু কোষটা আঁকার পরে তোমরা নিডোসাইট কোষ অবশ্যই দেখেছো, এই যে নিডোসাইট কোষ, একাধিক জায়গায় আমি নিডোসাইট কোষ রেখেছি, এটা হচ্ছে নিডোসাইট কোষ, এই হচ্ছে নিডোসাইট কোষ। তাহলে শিক্ষার্থীরা এখন দেখো স্নায়ু কোষ গেল, নিডোসাইট গেল, ফ্লাজেলীয় কোষ আমরা রেখেছি, তারপরে ক্ষণপদীয় কোষ, তোমরা এখানে এই কোষগুলো তো দেখতেই পাচ্ছ, এগুলো হচ্ছে ক্ষণপদীয় কোষ, এটা হচ্ছে ক্ষণপদীয় কোষ। তাহলে আর কি থাকে শিক্ষার্থীরা? গ্রন্থি কোষ আমরা দেখতে পারি। তো গ্রন্থি কোষগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো হচ্ছে গ্রন্থি কোষ, গ্রন্থি কোষ আমি অনেক জায়গাতে গ্রন্থি কোষ তোমাদেরকে আমি এঁকে দেখিয়েছিলাম। গ্রন্থি কোষ আছে অনেকগুলো জায়গায়, আমি গ্রন্থি কোষ এঁকেছি। তো আমি আবারও দেখাচ্ছি, এটা হচ্ছিল গ্রন্থি কোষ, এগুলো হচ্ছে গ্রন্থি কোষ। তাহলে আমরা এক জায়গা থেকে টেনে দেখিয়ে দিলাম যে এটা হচ্ছে গ্রন্থি কোষ। এখন দেখো তাহলে গ্রন্থি কোষ, তারপর হচ্ছে সংবেদী কোষ। এই সংবেদী কোষটাও আমরা দেখতে পাচ্ছি, এইখানে আমরা এই ফাঁকে ফাঁকে কিছু কোষ আমরা দেখেছিলাম, এগুলো হচ্ছে সংবেদী কোষ। তাহলে আমি এখান থেকে একটা অংশ দেখিয়ে দিচ্ছি, এটা সংবেদী কোষ। তাহলে তোমরা লক্ষ্য করো, এটা হচ্ছে সংবেদী কোষ অন্ততকে এই। তাহলে এই মোটামুটি হয়েছে। তো আমি তোমাদেরকে চিত্রটা তোমরা প্র্যাকটিস করলে অনেক সুন্দর করে আঁকতে পারবে, এটা আমার বিশ্বাস। তো শিক্ষার্থীরা আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন দিয়েই আমি শেষ করব। তো এই চিত্রটা থাক, আমি কোশ্চেনটা পাশে লিখছি যে হাইড্রার শ্রম বন্টন ব্যাখ্যা করো। গত ক্লাসে আমি বলেছিলাম এটা পড়াবো, আজকে আমি প্রশ্নটি আবার লিখছি, হাইড্রার শ্রম বন্টন ব্যাখ্যা করো। হাইড্রা শ্রম বন্টন ব্যাখ্যা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা বিগত বছরের কোশ্চেনগুলো যদি ফলো করো তাহলে অবশ্যই দেখতে পাবে যে হাইড্রা শ্রম বন্টন ব্যাখ্যা করো। এখন শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, শ্রম বন্টনটা মানে কি? শ্রম মানে কাজ অর্থাৎ পরিশ্রম, আর বন্টন মানে হচ্ছে ভাগ করে নেওয়া। এখন যদি আমরা লক্ষ্য করি যে হাইড্রার শ্রম বন্টন ব্যাখ্যা করো, তাহলে দেখো আমি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, আমি তোমাদেরকে এই প্রশ্নটা দিয়ে আমি আজকে ক্লাসটি শেষ করব। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা লক্ষ্য করে বুঝে করলে সহজে যাবে। শিক্ষার্থীরা শ্রম বন্টন, শ্রম মানে তো বুঝতে পেরেছো কাজ, হ্যাঁ, আর বন্টন মানে ভাগ করে নেওয়া। কোনো একটি কাজ যদি একা করা সম্ভব না হয়, সেটাকে বন্টন করে নিলেই কিন্তু কাজটা সম্পন্ন করা সম্ভব। তো আমাদের দেহটাও কিন্তু শ্রম বন্টনের মাধ্যমেই হচ্ছে। আমাদের দেহ বহু কোষের সমন্বয়ে গঠিত। আমাদের দেহকে এখানে বিভিন্ন তন্ত্র গঠিত হয়েছে, পুষ্টিতন্ত্র, রেচনতন্ত্র, শ্বসনতন্ত্র, ফুসফুসতন্ত্র, তারপরে হচ্ছে এই যে স্নায়ুতন্ত্র, তার এই যে তন্ত্রগুলো, প্রতিটা তন্ত্র তার নিজস্ব কাজের মাধ্যমে সমস্ত তন্ত্রগুলো প্রত্যেকের নিজস্ব কাজগুলো সমন্বয় করে কি হচ্ছে আমাদের দেহটা নিয়ন্ত্রিত করছে। প্রত্যেকের কাজগুলো সম্পন্ন করছে এবং আমাদের দেহটা নিয়ন্ত্রিত হচ্ছে। কিন্তু হাইড্রা কিন্তু বহুকোষী একটি প্রাণী হওয়া সত্ত্বেও তার তন্ত্রগুলো আমাদের মতো উন্নত মানের না। ফলে তাদের বহিঃত্বকের কোষ এবং তাদের যে দেহের বিভিন্ন অঙ্গগুলোর মধ্যে আমাদের মতো উন্নত না। তাদের কিছু আছে, যেমন তাদের দেহের মধ্যে লম্বচ্ছেদে, বা আমি তার হাইড্রার একটা পূর্ণাঙ্গ হাইড্রার চিত্রের মধ্যে তোমাদেরকে বলেছিলাম, কোর্সিকা, পাদচাকৃতি মুখছিদ্র, তারপরে হচ্ছে তাদের যে জ্বলন কোষ, এই যে কোষগুলোর কথা বলেছিলাম। তো প্রতিটা কোষ এই তাদের যে দেহের বিভিন্ন অঙ্গগুলো সেটা আমাদের মতো উন্নত না, কিন্তু তাদের প্রত্যেকের কাজগুলো ভিন্ন টাইপের এবং প্রত্যেকের কাজগুলোর সমন্বয় এবং তাদের যে বহিঃত্বকের কোষ ও অন্তত্বকের যে কোষগুলো আছে সেই ত্বকেরগুলোর কোষের সমন্বয় থেকে তাদের দেহটা নিয়ন্ত্রিত হয়। তো হাইড্রার ক্ষেত্রে একটি সুন্দর প্রশ্ন হচ্ছে হাইড্রার শ্রম বন্টন ব্যাখ্যা করো। হাইড্রার এই শ্রম বন্টনটাকে তাদের যে বন্টন করে যে তাদের দেহটা নিয়ন্ত্রিত হচ্ছে, এই বন্টনটাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আঙ্গিক শ্রম বন্টন আর একটা হচ্ছে কোষীয় শ্রম বন্টন। আমি আবারও বলছি, ব্যাখ্যা করো।
তাহলে দেখো হাইডার শ্রম বন্টনটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আঙ্গিক শ্রম বন্টন আর একটা হচ্ছে কোষীয় শ্রম বন্টন। সেক্ষেত্রে এইটাই আমার শেষ প্রশ্ন, কোষীয় শ্রম, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কোষীয় শ্রম বন্টন। এখন দেখো আরেকটা হচ্ছে কি আঙ্গিক শ্রম বন্টন, অর্থাৎ অঙ্গের শ্রম বন্টন, আঙ্গিক শ্রম বন্টন। এখন দেখো আমি তোমাদেরকে ব্যাখ্যা করছি কোষীয় শ্রম বন্টন। হাইডার যে বিভিন্ন ধরনের কোষগুলো আছে, বহিঃত্বকে এবং অন্তঃত্বকে যে বিভিন্ন কোষগুলোর কথা তোমাদেরকে আমি পড়িয়েছিলাম পূর্বের ক্লাসগুলোতে, সেই কথা ক্লাসে কোষগুলোর কথা তোমরা মনে করার চেষ্টা করো। শিক্ষার্থীরা দ্রুত তোমরা মনে করার চেষ্টা করো কোষগুলোর কথা। এখন দেখো এই কোষগুলোর কথা যদি তোমরা মনে করতে পারো তাহলে দেখো পেশি আবরণী কোষ। তো হাইডার কী কী ছিল কোষগুলো তোমাদেরকে আমি মনে করিয়ে দিতে চাচ্ছি যে হাইডার কী কী ধরনের কোষ ছিল একবার ভেবে দেখো, তোমরা ভেবে দেখো যে কোষগুলো কী কী ছিল। একটা হচ্ছে কোষীয় শ্রম বন্টনের মধ্যে আমরা কী কী কোষ, পেশি আবরণী কোষ বা পুষ্টি কোষ ছিল। আমরা পেশি আবরণী কোষ পেয়েছিলাম, পেশি আবরণী কোষ, এটা আরেকটা নাম আছে আবরণী কোষ বা পুষ্টি কোষ। শিক্ষার্থীরা দেখো পুষ্টি কোষ, এই হলো 7 ধরনের কোষ। আমি 7 ধরনের কোষটাকে আগে লিখে নিচ্ছি। ইন্টারস্টিশিয়াল কোষ, নিডোসাইট কোষ, তোমরা দ্রুত লেখো। ইন্টারস্টিশিয়াল কোষ, এটাই আমার শেষ কোশ্চেন। ইন্টারস্টিশিয়াল কোষ। শিক্ষার্থীরা ইন্টারস্টিশিয়াল কোষ ছিল, তারপরে কি নিডোসাইট সংবেদী কোষ, নিডোসাইট কোষ সংবেদী কোষ, তাড়াতাড়ি লিখে ফেলো। নিডোসাইট কোষ, সংবেদী কোষ, সংবেদী কোষ। লেখাটা তোমরা দেখতে পাচ্ছ কি? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে দ্রুত লিখে ফেলো সংবেদী কোষ। নিডোসাইট কোষ ছিল সংবেদী কোষ, তারপর স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, স্নায়ু কোষ, তারপরে ছিল গ্রন্থি কোষ, তারপর আছে গ্রন্থি কোষ। হ্যাঁ সেক্ষেত্রে এবার মনে করো তো কোন কোষটি বাদ পড়েছে, তোমরা একটু মনে করে দেখো তো। আর কোনটি? পেশি কোষ, পুষ্টি বা পুষ্টি পেশি কোষটাও আমরা নিতে পারি, পুষ্টি, হ্যাঁ পেশি কোষ। এখন দেখো এটা হচ্ছে পেশি অর্থাৎ শ্রম বন্টনের ক্ষেত্রে হাইডার যে অংশগুলো আছে। আর যদি আমরা বলি কার্যভিত্তিক শ্রম বন্টন, আঙ্গিক শ্রম বন্টন, এইখানে আমরা কি কি পেতে পারি আমি তারপরে আমি তোমাদের ব্যাখ্যা করে দিব। যেমন আছে সেখানে আমরা দেখি মুখছিদ্র, সিলেন্টেরন, মুখছিদ্রটা আছে আমাদের এখানে, আছে মুখছিদ্র, তারপরে আছে সিলেন্টেরন। দেখো শিক্ষার্থীরা সিলেন্টেরন, তোমরা একটু লিখে নাও, তারপরে আমি তোমাদেরকে দ্রুত ব্যাখ্যা দিয়ে দেবো। সিলেন্টেরন, তারপরে আছে কোষিকা। হাইডার যে 6 থেকে 8টির মতো কোষিকা থাকে, কোষিকা আছে, কোষিকা এই অংশগুলো হচ্ছে আমি এখনই ব্যাখ্যা দিব। কোষিকা সমূহ, পাদচাকুতি, কোষিকা সমূহ, আমরা যে একাধিক কোষিকা আছে, তাহলে কোষিকা সমূহ, পাদচাকুতি, শিক্ষার্থীরা তোমরা লেখাটা কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কি না? হ্যাঁ এখন দেখো পাদচাকুতি, কোষিকা সমূহ, পাদচাকুতি, তারপরে হচ্ছে দেহকাণ্ড। এখন দেখো আমি যদি এইগুলোর সাথে তোমাদেরকে বলি, আমাদের সাথেও যদি আমরা মিলাই নেই তাহলে সহজেই ব্যাখ্যাটা আমরা দিতে পারবো। কিভাবে? দেখো আমাদের মুখ আছে, মুখছিদ্র আছে, হাত আছে, পা আছে, চোখ, মাথা, এই যে আমাদের দেহে যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, প্রত্যেকেই কিন্তু যার জায়গা থেকেই কাজগুলো করে যাচ্ছে। যেমন আমি যদি সংক্ষেপে বলি, মুখ দিয়ে আমরা খাবারটা গ্রহণ করছি, তারপর চোখ দিয়ে দেখছি, হাত দিয়ে আমরা কাজ করছি, হাতের যাবতীয় কাজগুলো, মুখে খাবারটা ঢুকানোর কাজটাও আমরা হাত দিয়েই করছি, পা আমাদের দেহের সমস্ত
দেহটাকে বহন করে এক স্থান থেকে আরেক স্থানে চলনে সাহায্য করছে এবং দেহের সমস্ত ভারগুলো বহন করছে। আমাদের যে মাথা যে মগজ আছে সেই বুদ্ধি এবং সমস্ত দেহটাকে পরিচালনা করার দায়িত্বটা যে আমাদের বুদ্ধি দিয়ে যে কাজগুলো করতে হয় সেই কাজটা, এবং সমস্ত দেহটাকে নিয়ন্ত্রণ করছে। তো কান দিয়ে আমাদের শোনার কাজটা এবং সেটা আমাদের মস্তকে বহন করে নিয়ে যায় এবং স্নায়ুগুলো বহন করে নিয়ে যায় এবং সেটাকে আমরা ধরে রাখার চেষ্টা, শ্রবণের মাধ্যমে সেটা আমরা মনে রাখার চেষ্টা করি। তারপরে দেখো এভাবে করে আমাদের দেহে যে বিভিন্ন অঙ্গগুলো যেরকম কাজ করে সেরকম হাইডার শ্রমবন্টনের ক্ষেত্রে মুখছিদ্র কী করছে, হাইডার যা খাবারগুলো খাচ্ছে সেটা মুখছিদ্রের মাধ্যমে মুখের মধ্যে প্রবেশ করাচ্ছে। সিলিন্ডারের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে হাইডার যে পরিবহনের গহ্বর হিসাবে কিন্তু শারীরবৃত্তীয় কাজগুলো এই সিলিন্ডার করে থাকে। কোষিকাগুলোর মধ্যে আমরা নিউরোসাইট কোষগুলো থাকে বেশিরভাগই। তারপরে এই কোষগুলো বিভিন্ন ধরনের খাবারগুলোকে ধরার জন্য এবং আত্মরক্ষার জন্য, আবার কখনো কখনো চলনের ক্ষেত্রেও কিন্তু এই কোষিকাগুলো বিশেষ কাজ করে থাকে। তারপরে দেখো শিক্ষার্থীরা, তারপর পাদচাকুতি কি করছে, কোনো একটা বস্তুর সঙ্গে, এটা তো হাইডার দেহের একদম নিচের তল, আমাদের পা যেমন আমাদের দেহের সমস্ত ভারটাকে বহন করে, পাদচাকুতি হাইডার দেহের সবচেয়ে তল নিচের অংশটা কোনো কিছুর সাথে আটকে রেখে দেহটাকে আটকে রাখতে সাহায্য করছে এবং কখনো হলে সেটা পাদচাকুতি চলনের ক্ষেত্রেও সাহায্য করছে। দেহকাণ্ডটা কি করছে, দেহকাণ্ড হচ্ছে হাইডার দেহটা। তো সেই দেহকাণ্ডটা কিন্তু মধ্যে হাইডার দেহকাণ্ডের মধ্যে কিন্তু সমস্ত অংশগুলো বহন করছে। বিশেষ করে তোমার জনন কোষগুলো, অর্থাৎ বিশেষ করে যে জনন কোষগুলো আছে, যে ডিম্বাণু কোষ, তারপরে হচ্ছে শুক্রাণু কোষ, এই কোষগুলো কিন্তু সেইখানের মধ্যে সেটা ধারণ করছে, মুকুল ধারণ করছে। জনন অঙ্গগুলো এবং মুকুলগুলা অর্থাৎ কুড়ি অর্থাৎ যে শিশু হাইডার সেটাকেও বহন করছে। শিক্ষার্থীরা, তাহলে এই হচ্ছে আঙ্গিক, এর মাধ্যমে হাইডার বা আঙ্গিক শ্রমবন্টনটা হচ্ছে এবং হাইডার তার দেহটাকে নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে যদি আমরা কোষীয় ক্ষেত্রে যাই তাহলে দেখো পেশি আবরণী কোষটা কি করছে, হাইডার এই পেশি আবরণী কোষটা দেহের আবরণটা তৈরি করছে এবং সংকোচন প্রসারণ ঘটিয়ে পরোক্ষভাবে কিন্তু আত্মরক্ষা, পুষ্টি, তারপর শিকার ধরার ক্ষেত্রে কিন্তু এই পুষ্টি আবরণী কোষটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তো শিক্ষার্থীরা, এরপরে দেখো পরের অংশটা যদি আমরা যাই, তার ইন্টারস্টিশিয়াল কোষ তোমাদেরকে আর বলার অপেক্ষায় রাখে না। ইন্টারস্টিশিয়াল কোষের কথা তোমাদেরকে আমি অনেকবার বলেছিলাম যে ইন্টারস্টিশিয়াল কোষ হাইডার দেহে কোনো অংশ বিচ্ছিন্ন হয়ে গেলে ইন্টারস্টিশিয়াল কোষ দ্রুত বিভাজিত হয়ে সেই অংশটাকে পুনরায় তৈরি করতে সাহায্য করে যদি সেই অনুকূল পরিবেশ থাকে। আর তাছাড়াও আমি বলেছিলাম মুকুল তৈরি করার ক্ষেত্রে, তারপর জননকোষ তৈরি করার ক্ষেত্রে ইন্টারস্টিশিয়াল কোষের এক বিশেষ ভূমিকা রাখে। শিক্ষার্থীরা, নিউরোসাইট কোষের কথা তোমরা জানো, আত্মরক্ষা, ধরা, চলনের ক্ষেত্রে হাইডার যে বিভিন্ন প্রাণী থেকে আত্মরক্ষা, হাইডার নিজের দেহটাকে আত্মরক্ষার জন্য এই নিউরোসাইট কোষটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিকারি ধরা, তারপরে হচ্ছে চলনের ক্ষেত্রেও নিউরোসাইট কোষ ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা, সংবেদী কোষ তো তোমরা জানো, পরিবেশ থেকে বিভিন্ন ধরনের উদ্দীপনা নিয়ে এই সংবেদী কোষটা বহন করে নিয়ে আসে। তারপরে আমরা কি বলি, স্নায়ু কোষ কথা। তো শিক্ষার্থীরা, স্নায়ু কোষগুলো কি করছে, এই যে সংবেদী কোষের যে সংবেদনটা বহন করে নিয়ে আসছে, এই উদ্দীপনাগুলো, এই যে উদ্দীপনা গ্রহণ করে নিয়ে আসছে সেইটা অনুযায়ী প্রতিবেদন সৃষ্টি করে এই স্নায়ু কোষগুলা আমাদের। আর সকল কোষের কাজের মধ্যে সেই স্নায়ু কোষটা সমন্বয় নিয়ন্ত্রণ করে থাকে, সমন্বয় কাজটা করে থাকে। তারপর দেখো আছে আর 6 নম্বরে আছে গ্রন্থি কোষ। এই গ্রন্থি কোষগুলো কি করছে, এটা কিন্তু হাইডার গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে গ্রন্থি কোষগুলো থাকে। এটা মিউকাস আর বিভিন্ন প্রকার এনজাইম কিন্তু ক্ষরণ করে এটা হাইডার পরিপাকের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে থাকে। তো শিক্ষার্থীরা, পাদচাকুতির মধ্যে কিছু গ্রন্থি কোষ আছে। আমরা লম্বচ্ছেদের চিত্রের মধ্যে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে পাদচাকুতির মধ্যে গ্রন্থি কোষগুলো, আমি লম্বচ্ছেদ কিছুক্ষণ আগে গিয়েছিলাম, সেখানে দেখেছিলাম যে গ্রন্থি কোষ আছে। তো এই পাদচাকুতির মধ্যে যে গ্রন্থি কোষ আছে সেটা কিন্তু এক ধরনের রস নিঃসৃত করে, আঠালো রস, এবং সেই রস থেকে বুদবুদ সৃষ্টি হয় এবং এই ফলে কি হয়, ওই আঠালো রসের কারণে বুদবুদ সৃষ্টি হয় বলে হাইডা পানির মধ্যে সহজে ভাসতে পারে এবং কোনো কিছুর সাথে আটকে থাকতে সাহায্য করে এই গ্রন্থি কোষগুলো। আর আছে কি পুষ্টি পেশিকোষ। তো বহিঃকোষ আর অন্তঃকোষের মধ্যে কিছু পুষ্টি পেশিকোষ আছে যেটা হাইডা পরিপাকে সাহায্য করে। তো শিক্ষার্থীরা, এবার বুঝতেই পেরেছ একটা চ্যাপ্টার থেকে প্রতিটা অংশই আমি মনে করি আরও দ্রুত শেষ করতে পারবো, কিন্তু তারপরেও কিন্তু শেষ হচ্ছে না। তাহলে আজকে আমি
গত ক্লাসে টার্গেট নিয়েছিলাম আজকে যা বুঝিয়েছি তাও থাকবে, কিন্তু গত ক্লাসে আমি এই মানে 3টা টপিক আমি পড়াতে পারিনি। আজকে এক্সট্রা ক্লাসের মাধ্যমে আমি শেষ করার চেষ্টা করেছি, তবে তোমাদের উপস্থিতি খুবই মানে কষ্টদায়ক। আসলে এরকম হলে তোমাদের জন্য আমার এক্সট্রা ক্লাস নেওয়াটা আসলেই কঠিন হবে। তো তোমরা যদি এক্সট্রা ক্লাস বলো নেওয়ার জন্য, তাহলে তোমাদের উপস্থিতিটাও বাধ্যতামূলক থাকা উচিত। তো আমি আগামী ক্লাসে আশা করি তোমাদের সাথে যদি এক্সট্রা ক্লাসে আসি, তোমাদের উপস্থিতি যদি ভালো হয় তাহলে আমি ক্লাসটি নেব, এবং সেই ক্ষেত্রে আমি হাইডার যে বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট আছে এবং নেমাটোসিস্টের প্রকারভেদ এবং হাইডার নেমাটোসিস্টের নিক্ষেপণ পদ্ধতিটা আমি তোমাদের বোঝাবো, এবং আরও কিছু টপিক নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা অবশ্যই হাইডার উপর বাকি অংশগুলো পড়ে রাখবে। আর যে অংশগুলো আমি পড়েছি সেখান থেকে এমসিকিউর জন্য আমি প্রতিবারই তোমাদেরকে কিছু না কিছু প্রশ্ন নিয়ে আসবো। তোমরা যদি বইটা প্রতিবার পড়ে রাখো, আমি আশা করব তোমরা কমেন্ট বক্সে উত্তরগুলো দিতে পারবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো আমি এখানেই সমাপ্তি টানছি। আল্লাহ হাফিজ।